ডায়েরিতে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে কম্পালসারি ইংলিশের আফটারওয়ার্ডস। এবং সবার আগে এই কবিতাটায় বিশ্লেষণে আসার আগে তোমাদেরকে আমি আবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ 1K সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এই 1K সাবস্ক্রাইবার এর পর্যায়ে পৌঁছেছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আজকে যে ভিডিওটা আমি দিতে চলেছি তোমাদেরকে, সেই ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে এবং স্কিপ করে করে কিন্তু ভিডিওটা দেখবে না। অনেকে আমাকে বলছো যে স্যার কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করুন, বা কী ধরনের প্রশ্ন আসতে চলেছে এটা ডিসকাস করুন। আমি সব করে দেবো, ধৈর্য ধরো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রেখো এবং নোটিফিকেশনটা অন করে রেখো। যখন নতুন নতুন ভিডিও আপডেট দেবো আমি, তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান। ফলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং চলো দেখে নেওয়া যাক আজকের কবিতার বিশ্লেষণ আফটারওয়ার্ডস। টমাস হার্ডির যে কবিতাটা আজকে আমরা পড়ব, সেই কবিতাটার নাম হচ্ছে আফটারওয়ার্ডস। এবারে এই আফটারওয়ার্ডস এই কথাটা ভেতরে কিন্তু একটা সুন্দর করে নামকরণ লুকিয়ে রয়েছে, আফটার ওয়ার্ডস। ভালো করে দেখো, লক্ষ্য করে। আফটার মানে পরে, ওয়ার্ডস মানে আফটার ইয়োর ডেথ। অর্থাৎ দেখবে কোনো মানুষ তার বর্তমানে দাঁড়িয়ে মৃত্যুর পরে লোকেরা কি বলবে এটাকে তিনি কল্পনা করছেন, লোকেরা কিভাবে তাকে মৃত্যুটাকে নেবে এটাকে কল্পনা করছেন। এখানে হার্ডি ঠিক অনুরূপভাবে তিনি যখন এই কবিতাটা লিখেছিলেন তার ছিল 77 বয়স, 77 ইয়ার্স অফ এজ। এবং সেই জন্য এই 77তম বয়সে গিয়ে তিনি অনুমান করেছেন তার মৃত্যুর পরে লোকেরা কি বলতে পারে বা লোকেরা কি ভাবতে পারে, তার একটা অনুমান বা কল্পনা জাতীয় জিনিস তিনি করেছেন। ফলে আমরা এটা বলতে পারি এই কবিতাটা হচ্ছে একটা এলিজি। এলিজি মানে কি, মানুষের মরে যাবার পরে মানুষ যখন শোক প্রকাশ করে তখন সেই ধরনের কবিতাকে বলা হয় এলিজি। কিন্তু এখানে হার্ডি নিজের এলিজি তিনি লিখছেন। এবার একটা কথা বলে রাখা প্রয়োজন বোধ করছি, সেটা হচ্ছে কি, এই কবিতাটা 1917 পাবলিশ হয়েছিল নভেম্বর মাসে। তার একটা কবিতাগুচ্ছের বই ছিল, সেটা হচ্ছে মোমেন্টস অফ ভিশন অ্যান্ড মিসলেনিয়াস ভার্সেস। সেখানে তিনি এটা পাবলিশ করেছিলেন এবং 1927 তার কিন্তু মৃত্যু হয়। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে যে খুব কম সময় পিরিয়ডে তিনি এই অনুমানটা করতে পেরেছিলেন তার মৃত্যুর পরে কি ঘটতে পারে বা লোকেরা কি বলতে পারে। এটা হয়, দেখবে মাঝে মাঝে লক্ষ্য তোমরা করবে যে তোমার সামনে হয়তো তারা, তুমি যখন জীবিত দশায় ছিলে তার উল্টোপাল্টা কথা বলেছে, তোমাকে তোমার ব্যথা লেগেছে, কিন্তু তোমাদের মৃত্যুর পরে বা তোমার মৃত্যুর পরে দেখবে সেই লোকগুলোই কত ভালো ভালো কথা বলছে। ফলে এটা হার্ডি একটা অনুমান করছে, কল্পনা করছে। অর্থাৎ হার্ডি ইজ ইন এ স্টেট অফ মাইন্ড as he looked at his life and considered what the world was going to be like after he died. ফলে এই যে কবিতাটার ভেতরে আমরা এটাই অনুভব করছি যে হার্ডির মৃত্যুর পরে কি কি ঘটতে পারে, লোকেরা কি বলতে পারে, এটা তিনি কিন্তু একটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে চলো দেখে নেওয়া যাক আমাদের স্তবক। এখানে 5টা স্ট্যান্জায় ভাগ করা আছে। প্রতিটা স্ট্যান্জায় আমরা দেখতে পাবো যে লাইন রয়েছে এবং এই প্রতিটা স্ট্যান্জার যে লাইনগুলো রয়েছে এটা টোটাল আমাদের 4টে করে লাইন রয়েছে এবং এই 4টে করে লাইনকে বলা হয় কোয়াট্রেন। ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফলে এই কোয়াট্রেন মানে হচ্ছে 4টে লাইন এবং প্রতিটা 4টে লাইন করে একটা স্তবক হয়েছে। ফলে 5টা স্ট্যান্জাকে নিয়ে আমাদের এই কবিতাটা। ফলে এবার আমরা কবিতার ফার্স্ট স্ট্যান্জায় চলে আসছি। এবার আমরা ফার্স্ট স্ট্যান্জাটা দেখে নেব কি বলছে। ফার্স্ট স্ট্যান্জায়, when the present has latched its postern behind my tremulous stay, and the May month flaps its glad green leaves like wings, delicate flamed as new spun silk, will the neighbors say, he was a man who used to notice such things?
দেখো এই জায়গাটায় when the present has latched its postern behind my tremulous stay, মানে কি বলছে কবি এখানে? প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। কি বলছে? হ্যাজ ল্যাচড। ল্যাচড মানে হচ্ছে খিল দেওয়া বা বন্ধ করে দেওয়া। ইটস পোস্টার্ন, পোস্টার্ন মানে হচ্ছে পিছনের দরজা। বিহাইন্ড মাই ট্রেমুলার স্টে, আমার এই ভয়যুক্ত স্টে, স্টে মানে থেকে যাওয়াটা। অর্থাৎ কবি এখানে বলছে দ্যাট ডেথ describes death as a present shutting the back door on his tremulous stay on earth, অর্থাৎ মৃত্যু এখানে তার বর্তমানের দরজাকে বন্ধ করে দিয়েছে। এখানে প্রেজেন্টকে দেখানো হয়েছে অ্যাজ এ ফোর্স বা এজেন্সি হুইচ সাজেস্ট দ্য ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্পিকার্স কন্ট্রোল, যেটা স্পিকারের হাতের নাগালের বাইরে। ফলে এখানে দেখা যাচ্ছে যে ইমেজ অফ দ্য ব্যাক ডোর, যে স্পিকার্স ডেথ উইল বি কোয়াইট, শান্তিপূর্ণ হবে। অর্থাৎ স্পিকার এখানে শান্তিপূর্ণভাবে মরবে, আননোটিসড, কেউ লক্ষ্য করবে না। হি ইজ স্লিপিং অ্যাওয়ে ফ্রম লাইফ, লাইফ থেকে সে বেরিয়ে যাবে হালকাভাবে, কাউকে জানান দেবে না। অর্থাৎ তার মৃত্যুটা হবে সুখের। ফলে দেখো যেমন করে একটা বৃদ্ধ মানুষ, একজন ওল্ড ম্যান, কী হয়, আনস্টেডি থাকে না, মানে টলমল টলমল করে, ঠিক তেমনি কবি হয়তো এখানে ভাবছেন নিজেকে যে তিনি ওই সময় টলমল টলমল করবেন। অর্থাৎ তার এই থাকাটা, এই যে স্টেটা, তা হবে ট্রেমুলাস। দ্যার ইজ অ্যান আনসার্টেনটি বাট দ্যার উইল বি এ শেকিনেস ইন হিজ স্টে অন দিস আর্থ। সো হোয়েন মাই লাইফ, মানে কবি এখানে বলছে মাই লাইফ মিনস দ্য প্রেজেন্ট লাইফ হ্যাজ শাট দ্য ব্যাক ডোর অফ দ্য হাউস, দরজা, পিছনের দরজাটা বন্ধ করে দিয়েছে। অফ মাই ট্রানজিয়েন্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড, আমি যে ক্ষণিকের জন্য রয়েছি আর বাকি কটা দিন যে বেঁচে রয়েছি, সেখানে আমার বর্তমান আমার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমি যে ভয়ে ভয়ে রয়েছি, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, তার পরক্ষণে দেখো ওটা ফিয়ার ছিল, ওটা ভয় ছিল। পরের লাইনে দেখো, অ্যান্ড দ্য মে মান্থ ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস। এখানে দেখো ফ্ল্যাপস কথাটার মানে হচ্ছে ঝাপটা দেওয়া, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা আনন্দমুখর। কে বলছে? যে স্পিকার জানে যে মৃত্যু আসবেই তার জীবনে, কিন্তু পৃথিবী নতুনভাবে আবার জন্ম নেবে। নিউ লাইফ উইল বি ব্লুজুমিং ইন দ্য স্প্রিং। অর্থাৎ এই যে মে মান্থ, এটা স্প্রিং মান্থের কথা বলা হচ্ছে। তাহলে মে মান্থ মিন স্প্রিং মান্থ উইল ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে ঝাপটা দেবে, নতুন নতুন পাতা, কচি কচি পাতা, আনন্দময় পাতায় তার ডানা ঝাপটা দিয়ে যাবে। অর্থাৎ নতুনভাবে, নতুন আগন্তুক হিসাবে আসবে সেই মে মান্থ, দ্যাট ইজ দ্য স্প্রিং টাইম। Delicate filmed as new spun silk, delicate filmed as new spun silk, delicate মানে হচ্ছে কমনীয়, ফিল্ম মানে হচ্ছে একটা ছাল, স্পান সিল্ক মানে হচ্ছে সুতোর ছাল। মানে হচ্ছে দেখো এখানে লক্ষ্য করে দেখো যে কবি এখানে বলতে চেয়েছে যে when the May month of May arrives, the landscape is green with new flowers and the new spring leaves will come to the new branches of the tree. অর্থাৎ নতুনভাবে আবার নতুন ছাল যুক্ত হবে গাছের কাণ্ডতে। ডেলিকেট যেটা হবে কমনীয় বা রুচিকর, ফ্লিন্ট মানে হচ্ছে সেই ছাল, নিউ স্পান মানে নতুনভাবে কেউ মনে হবে বুনে দিয়ে গেছে সিল্কের রেশম, অর্থাৎ রেশমের সুতো বুনে দিয়ে গেছে গাছের ডালে বা প্রাকৃতিক রূপে নতুনভাবে আসবে। দেখো প্রথমটা যখন লাইনটা শুরু হচ্ছিল যেখানে মৃত্যু, যেখানে তার পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি নতুন আগমনীর গান। এখানেই কবি বলছেন উইল দ্য নাইবার সে, অর্থাৎ প্রতিবেশী কি তখন আমাকে বলবে, বা প্রতিবেশীরা যারা থাকবে যখন আমি মরে যাব, নতুন নতুনভাবে মানে স্প্রিং আসবে, বসন্ত আসবে, তার নতুন রূপ খুঁজে পাবে, তখন আমি যে মৃত্যুর জায়গায় যে পথে আমরা পথিক হয়ে উঠবো আমি, তখন কি প্রতিবেশী এটা দেখবে এবং বলবে?
He was a man who used to notice such things. Will the neighbor say to me? He was the kind of chap who noticed every detail of nature in the month of May. সে হচ্ছে সেই ধরনের মানুষ যে মে মাসের প্রতিটা প্রাকৃতিক রূপ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। তাহলে দেখো এখানে যে এখানে কবি বলছে যে একটা সাজেশন দ্যাট স্পিকার্স নাইবার মাইট রিমেম্বার হিম অ্যাজ সামওয়ান হু ওয়াজ ডিপলি কানেক্টেড টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ফলে এখানে তিনি ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে, এইতে হয়তো প্রশংসা তিনি হয়তো পাবেন তার প্রতিবেশীদের থেকে। তাহলে দেখো শুরুটা হচ্ছে, দেখো যেখানে বর্তমানকে তিনি দেখাচ্ছেন ভয়যুক্ত, তার পরক্ষণেই দেখাচ্ছেন বসন্তের রূপ, নতুন পাতা জন্ম নেবে, নতুন ডালে নতুন ফুল আসবে, নতুন ডালে। তখন হয়তো প্রতিবেশীরা তাকে বলবে, আরে লোকটা তো মরে গেছে, কিন্তু যখন জীবিত ছিল সে এই সব জিনিসগুলো দেখেছে। তাহলে এটা হয়ে গেল প্রথম স্তবক বা প্রথম স্ট্যাঞ্জার বিশ্লেষণ। এইবারে দ্বিতীয় স্তবকটা যদি আমরা দেখি, তাহলে এখানেও সেই যথারীতি 4টে লাইন। If it be in the dusk when like an eyelid soundless blink, the dew-fall hawk comes crossing the shades to alight upon the wind-wrapped upland thorn, a gazer may think, to him this must have been a familiar sight. তাহলে দেখো প্রথম লাইনটা, ইফ ইট বি ইন দ্য ডাস্ক, যদি এটা হয়তো হতে পারতো গোধূলিতে, লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক, যেমন করে চোখের পলকের যে পড়াটা, যেটা কোনো শব্দ হয় না, সাউন্ডলেস, কোনো শব্দ হয় না, ব্লিঙ্ক মানে চোখ পিটপিট করা। দ্য ডিউ ফল হক, এটা হচ্ছে একটা পাখি, এক ধরনের পাখি। কামস ক্রসিং দ্য শেডস টু আ লাইট, সে অন্ধকার থেকে, আকাশের অন্ধকার থেকে নেমে চলে আসে মাটিতে। তাহলে ভালো করে বোঝো, ডিউ ফল হক ছবিতেও দেওয়া আছে, ছবিটা দেখে নিও। ডিউ ফল হক অর্থাৎ যেমন করে শিশির বিন্দু পড়ে মাটিতে, কোনো শব্দ যেরকম হয় না, ঠিক তেমনি ওই পাখিটা খুব চুপটি মেরে এসে কোথায় নামে? ল্যান্ড অফ শার্পস, ঝোপে নামে, যেটা চোখের পলকে মানুষ দেখতে পায় না, খুব নিখুঁতভাবে লুকিয়ে সে নামে। কখন নামে? ডাস্ক, যখন গোধূলি নেমে আসে। তার পরক্ষণের যে লাইনটাই বলছে, আপন দ্য উইন্ড র্যাপড আপল্যান্ড থর্ন, তাহলে এই পাখিটা কোথায় নামে? উইন্ড র্যাপড আপল্যান্ড থর্ন। র্যাপড মানে হচ্ছে পাক খেয়ে ঘুরে ঘুরে মোচড় দিয়ে নামা, আপল্যান্ড মানে পাহাড়ি অঞ্চল, থর্ন মানে কাটা গাছ। তার মানে কি বলছে এখানে? বোঝানো হচ্ছে সেই অবস্থার কথা, যেমন করে কি থর্নি বুশ ডিস্টর্টেড বাই কনস্ট্যান্ট উইন্ড, ঝোপযুক্ত গাছ যেটা অবিরাম বাতাসের তোড়ে এলোমেলো হয়ে গেছে, সেরকম জায়গায় কে নামছে? ডিউ ফল হক, সেই পাখিটা নামছে, যেটা ছায়া মানে অন্ধকার জগৎ থেকে নেমে কোথায় ল্যান্ড করছে? সেই ঝোপে ল্যান্ড করছে, চোখের পলকের নিঃশব্দ অবস্থানে। পরক্ষণই কবি বলছে, এ গেজার মে থিঙ্ক, যে দেখতে পাবে সে হয়তো ভাববে। কে ভাববে? টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট, হয়তো কবির কাছে, মানে ওই মানুষটার কাছে যে মারা গেছে, সেই কবির কাছে এটা হয়তো একটা স্বাভাবিক দৃশ্য, এ প্রায়শই দেখে থাকে। অর্থাৎ এখানে ডিউ ফল হক মানে হচ্ছে সেই নাইট জার পাখি, যেখানে ডিউ ফল হক হিসেবে তুলনা করা হয়েছে। It moves so silently and so quickly that it can be easily missed by any gazer. But to some extent, if some gazer may feel him, may see him, he might also make comment that
The poet used to watch the movement of the bird as it comes to rest on a thorn. অর্থাৎ যে দেখতে পাবে সে পর্যন্ত কমেন্ট করবে যে কবি হয়তো ওই পাখিটাকে দেখেছে যে ওই ঝোপযুক্ত গাছে এসে অবস্থান করেছে বা ল্যান্ড করেছে। কি অপূর্ব একটা মানে কল্পনা কবি নিজে নিজে করে নিয়েছেন, যে একটা বলতে পারো অটোমনাল ইভিনিংয়ের কথা এখানে বলা হয়েছে, ডাস্কি অটোমনাল ইভিনিংয়ের কথা। একটু আগে আমরা পড়েছি স্প্রিংয়ের কথা, এখন অটোমনাল একটা ডাস্কি অবস্থার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ সাউন্ডলেস ব্লিঙ্ক ডেসক্রাইবিং দ্য বার্ড। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে কবির আর একটা কবিতা এখানে এ ডার্কলিং থ্রাশ বলে একটা কবিতা কবির রয়েছে, সেখানেও তিনি ঠিক এরকমভাবে জানান দিয়েছেন এই পাখিদের কীর্তিকলাপের কথা, যে দ্যাট দ্য উইন্ড দেয়ার হ্যাজ বেন্ড দ্য ব্রাঞ্চেস bushes again concludes by considering what might he be said to him। ওখানেও ডার্কলিং থ্রাশে আমরা এই জিনিসটা দেখতে পাই যে ইকো tangled vine stems scours the sky, এখানে আমরা দেখতে পাই। যাই হোক, আমরা যে কবিতায় রয়েছি সেটা আমরা দেখি, ডার্কলিং থ্রাশের যখন আমি ভিডিও বানাবো সেখানে তোমরা দেখে নিও। যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে কবি এখানে চোখের পলকের কথা বলেছে, চোখের নিমেষে যেমন করে একটা ডিউ ফল হক, যেমন করে একটা নাইট জার ছবিতে তোমরা অতি অবশ্যই দেখে নিও, যেমন করে ল্যান্ড করে ঝোপের মধ্যে, ঠিক তেমনি কবি মানে যদি কেউ এটাকে অনুভব করে বা দেখে সেও পর্যন্ত কমেন্ট করবে এই অপূর্ব দৃশ্যটা পর্যন্ত কবি মিস করেনি। তাহলে এটা গেল সেকেন্ড স্ট্যাঞ্জা। এইবারে আমরা দেখব 3 নম্বর স্তবকটা। If I pass during some nocturnal blackness, mothy and worm, when the hedgehog travels furtively over the lawn, one may say, he strove that such innocent creatures should come to no harm, but he could do little for them, and now he is gone। দেখো কি সুন্দর অপূর্ব একটা বিশ্লেষণ এখানে দেখানো হয়েছে। দেখো, ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস, নকটার্নাল মানে নিশাচর, ব্ল্যাকনেস মানে কালো অন্ধকার, মথি মানে কীটপূর্ণ, ওয়ার্ম মানে গরম। এখানে কি বলছে কবি, যে দ্য স্পিকার ডাজ নট নো হাউ হিজ ডেথ উইল কাম অর হোয়াট ইট উইল বি লাইক। কবি কিন্তু এখানে জানে না তার মৃত্যুটা কখন আসবে বা কীভাবে আসবে, তিনি কিন্তু এখানে বারবার গেস করছে। হি মাইট ডাই, সে হয়তো মারা যেতে পারে, অন এ ওয়ার্ম নাইট, ইন দ্য মিডল অফ সামার নাইট। ফলে এখানে বলছে নকটার্নাল ব্ল্যাকনেস, কালো অন্ধকার, মথি অ্যান্ড ওয়ার্ম, মথি মানে হচ্ছে কীটপূর্ণ এবং ওয়ার্ম মানে গরম। হোয়েন দ্য হেজহগ, হেজহগ হচ্ছে একটা সজারু জাতীয় প্রাণী, সেই গরমের সময় ট্রাভেলস ফার্টিভলি, ফার্টিভলি মানে চুপিচাপিভাবে পালায় আর কি, চুপচাপভাবে, মানে কোনো আওয়াজ করে না, নিঃশব্দভাবে পালিয়ে যায়। ওভার দ্য লন, লন মানে হচ্ছে তৃণ আচ্ছাদিত জমি, অর্থাৎ ঘাসের মধ্যে দিয়ে। মানে এখানে কবি বলছেন যে ডেসক্রাইব দ্য মুভমেন্ট অফ দ্য হেজহগ অ্যাক্রস দ্য লন, সেটা কি ফার্টিভলি, ফার্টিভলি মানে সবার অলক্ষ্যে বা চুপচাপভাবে পালিয়ে যায়। ঠিক তেমনি কবি পরক্ষণেই বলছে ওয়ান মে সে he strove that such innocent creatures should come to no harm, but he could do little for them, and now he is gone। মানে কি, স্ট্রোভ মানে হচ্ছে সংগ্রাম করা বা বিরোধিতা করা। অর্থাৎ কবি এখানে বিবরণ দিচ্ছে যে ডিজায়ার টু বি রিমেম্বার্ড অ্যাজ এ প্রোটেক্টর অফ দিস ক্রিচার্স। অর্থাৎ কবি এখানে মানে এক্সপ্রেস করছে তার ডিজায়ারটা, যে সে হবে সেই প্রোটেক্টর। মানে এখানে কোনো একজন ব্যক্তি হয়তো এরকম কমেন্ট করবে তার মৃত্যুর পরে,
সে স্ট্রোভ করেছে, সংগ্রাম করেছে, দ্যাট সাচ ইনোসেন্ট ক্রিচার্স, এরকম একটা অবুঝ প্রাণী শুড কাম টু নো হার্ম, সে কোনো ক্ষতি করে না, ফলে ওকে মেরো না। বাট হি কুড ডু লিটল টু দেম, অর্থাৎ হি ইজ এ ম্যান হু কেয়ার্ড ফর অ্যানিমালস বাট কুড ডু লিটল টু দেম, কারণ সে তার জন্য খুব কম করে গেছে, কারণ হি ইজ গন, সে মারা গেছে। অর্থাৎ অ্যাজ এ প্রোটেক্টর অফ দিস ক্রিচার্স, দিস ইনোসেন্ট ক্রিচার্স, হি হ্যাজ ডান লিটল টু দেম বিকজ হি ইজ অন দ্য ডেড বেড, সে মৃত্যুর পুরীতে এখন ধাবিত। ফলে দেখো, লক্ষ্য করে কি সুন্দর একটা বিবরণ এখানে দিয়েছে, যে ইফ দিয়ে স্টার্ট করেছে, মানে লাইনটা দেখো, মানে স্ট্যান্ডার শুরুটা হচ্ছে ইফ, মানে হি ডাজন্ট নো হাউ ডেথ উইল কাম টু হিম, ইট মে বি he may die on a warm winter night in the middle of the summer night where there will be full of moth, where there will be full of worms, সেই সময় ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সজারু দৌড়ে বেড়াবে সবার অলক্ষ্যে। এরকম একজন মানুষ যে এদেরকে প্রোটেক্টর হিসাবে ছিল, সে আর পারবে না কিছু করতে, কারণ সে এখন মারা গেছে। ফলে কি সুন্দর বিবরণ দেওয়া হয়েছে এই জায়গাটায়। ফলে হি ওয়াজ এ ম্যান অফ অ্যাডমিরেশন। This echoes the impermanence of life, the inability of the speaker's own passing away. তাহলে আশা করছি বোঝা গেছে 4 নম্বর স্তবকটা। এবারে আমরা দেখে নেব 4 নম্বর স্ট্যাঞ্জা বা 4 নম্বর স্তবক। If when hearing that I have been stilled at last, they stand at the door, watching the full stirred heavens that winter sees, will this thought rise on those who will meet my face no more? He was one who had an eye for such mysteries. দেখে নাও, if when hearing that I have been stilled at last, still মানে কি, become still. The speaker imagines that his friends and neighbors must hear about his death while standing in an open doorway, looking up at the night sky, watching the full starred heaven, দেখো পুরো তারা খচিত স্বর্গে, that winter sees, অর্থাৎ the general reference to those who are acquainted with him during the lifetime of the speaker. This is a creation of a sense of wonder and abundance, suggesting the brilliance of the night sky during the winter season. অর্থাৎ শীতের আকাশটা যেরকম তারাখচিত থাকে, সেরকম তারাখচিত আকাশে যারা কবিকে চেনেন তারা হয়তো ভাবতে পারেন, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর মানে দরজার কাছে দাঁড়িয়ে কি ভাবতে পারেন, উইল দিস থট রাইজ টু দোজ, তাদের কাছে এই চিন্তাটা মাথায় আসবে, হু উইল মিট মাই ফেস নো মোর, যারা আমার মুখটাকে আর দেখবে না, অর্থাৎ ফাইনালিটি অফ ডেথ, দ্য অ্যাবসেন্স অফ স্পিকার্স ফিজিক্যাল প্রেজেন্স। তারা হয়তো মেবি কমেন্ট করবে, হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই ফর সাচ মিস্ট্রিজ। সে হচ্ছে এরকম একজন মানুষ ছিলেন কবি, যার সেই চোখটা ছিল রহস্যময়, যে রহস্য অর্থাৎ প্রাকৃতিক রহস্য দেখতে পছন্দ করতেন। সো দ্য স্পিকার হিয়ার ওয়ান্ডার্স whether the night sky will inspire his friends or to remember him as someone who loved stargazing, অর্থাৎ তারা দেখতে তারা পছন্দ করে এরকম কোনো মানুষ। অর্থাৎ দেখো এই ফাইনাল লাইনটা ভালো করে লক্ষ্য করে দেখো, সাচ থিংস, মানে এটা কুল এফেক্ট অফ দ্য উইন্ড, আমরা এটা এখানে কাজ করছে। ফলে এই সুন্দর একটা প্রেজেন্স, যে নকটার্নাল ফিচার্স, এই যে মানুষের আশা, মানুষের ভরসা, যে স্পিকার তার সারা জীবনে কি কি ভালো ভালো কাজ করেছে, সেই ভরসাকে নিয়ে তিনি একটা কোয়াইট মোমেন্টকে তৈরি করেছে, যেখানে মানুষ কমেন্ট করতে বাধ্য হচ্ছে যে এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড, এই যে ন্যাচারাল পৃথিবীতে একটা মানুষ যিনি ছিলেন, সে রহস্যময় রূপ প্রাকৃতির যেটাকে উন্মোচন করেছিলেন। অর্থাৎ দ্য স্পিকার হ্যাড এ পারসেপটিভ আন্ডারটেকিং অফ দ্য প্রোফাউন্ড অ্যান্ড মিস্টেরিয়াস ফ্যাসিটস অফ লাইফ
অ্যান্ড দ্য কসমস। ফলে এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। ফলে দেখো এই 4 নম্বর স্তবকটার ভেতরে কোথাও যেন একটা বলা যাচ্ছে যে অপটিমিজম লুকিয়ে রয়েছে, যেখানে মানুষ তার সম্বন্ধে ভালো ভালো কথা বলবে, মানুষ তার সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। তারা হয়তো দরজার কাছে দাঁড়িয়ে স্পেল বাউন্ড হয়ে যাবে এটা শুনে যে আহারে হাড়ি নেই, কবি নেই, কিন্তু তা সত্ত্বেও তারা এই কথাটা বলতে বাধ্য হবে। তারা খচিত আকাশে শীতকালে, আরে লোকটা নেই, ওই তারাগুলো রয়েছে আকাশে, সেই তারার রহস্যময় রূপকে উন্মোচন করেছে, সে আজকে নেই। ফলে কতটা ব্যথিত, কতটা চিন্তিত কবি এখানে ছিলেন। ফলে দেখো এই স্তবকটা খুব সুন্দরভাবে এখানে আলোকপাত করা হয়েছে। তাহলে আশা করছি এই 4 নম্বর স্তবকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। And will any say when my bell of quittance is heard in the gloom, মানে লাস্ট স্ট্যান্ডাটায় চলে এসছে এবারে। And a crossing breeze cuts a pause in its outrollings till they rise again and they wear a new bell's boom. He hears it now, not now, but he used to notice such things. অর্থাৎ কবি এখানে বলছে কুইটেন্স মানে হচ্ছে ঋণ মুক্তি আর গ্লুম মানে হচ্ছে বিষণ্ণতা, কিন্তু এখানে কিন্তু এর মানে এটা নয়, ঋণ মুক্তিও নয় বিষণ্ণতাও নয়। এখানে বেল অফ কুইটেন্স মানে হচ্ছে সেই ঘন্টার কথা বলা হচ্ছে যখন সেই চার্চে বাজানো হয় যখন কেউ মারা যায়। অ্যান্ড উইল এনি সে, কেউ কি তখন বলবে when my bell of quittance is heard, যখন আমার মরে যাওয়ার পরে যে ঘন্টাটা বাজে ইন দ্য গ্লুম, অন্ধকারে, তখন কি কেউ বলবে? অ্যান্ড এ ক্রসিং ব্রিজ কাটস এ পজ ইন ইটস আউটরোলিং, আর এই যে ঘন্টাটা যে বাজছে একটা বাতাস বয়ে চলেছে, সেই বাতাসটা কি করে? আউটরোলিং, আউটরোলিং মানে রেফার টু দ্য সাউন্ড অফ দ্য বেল, যেটা কি করছে? ইট ইজ আ কাইন্ড অফ ওশেনিক ওয়েভ দ্যাট পুলস আউট এ সুইমার আউট আন্ডার দ্য রোলিং ওয়েভস। যেমন করে একটা ঢেউ কি করে, একটা যখন মানুষ সাঁতার কাটে সমুদ্রে তখন ঢেউটা কি করে ওই লোকটাকে কি করে আছড়ে যেরকম ফেলে দেয় পারে, ঠিক তেমনি বেলটা যখন বাজছে তখন সেই আওয়াজটা পাশ দিয়ে যে বাতাসটা বয়ে যাচ্ছে সে আরও নাড়িয়ে দিচ্ছে জোরে জোরে, আরও যেন ব্যাপারটাকে আরও বেশি কনজারভেটিভ করে তুলছে। অর্থাৎ এখানে বলতে পারিস যে কন্টিনিউয়াস অ্যান্ড গ্র্যাজুয়াল এক্সটেনশন অর আনফোল্ডিং অফ সাউন্ড, যেটাকে আউটরোলিং হিসেবে আমরা দেখা হচ্ছে, যে দ্য পাসিং ব্রিজ ইন্টারাপ্টস দ্য রিঙ্গিং অফ দ্য বেল কজিং এ মোমেন্টারি পজ ইন ইট সাউন্ড। এই যে বাতাসটা যে বয়ে যাচ্ছে সেখানে সেই মানে বাতাসের যে একটা পজ এখানে সৃষ্টি হচ্ছে, এই যে সাউন্ডের একটা পজ এখানে সৃষ্টি হচ্ছে। তারপরক্ষণেই বলছে দে টিল দে রাইজ অ্যাগেন অ্যাজ দে ওয়ার এ নিউ বেলস বুম, মানে কি হিয়ার এ নিউ বেলস বুম সাজেস্ট এ ক্লিয়ার অ্যান্ড স্ট্রং রেজোনেন্ট সাউন্ড দ্যাট এ নিউ বেল মেক্স হোয়েন ইট ইজ স্টাক। যখন একটা দম করে একটা আওয়াজ হয়, যে একটা কম্পমান শব্দ তৈরি হয় যে বেলের, সেই আওয়াজটার কথা বলছে। টিল দে রাইজ, যতক্ষণ না, এখানে দে বলতে এখানে বোঝাচ্ছে দ্য বেল, এখানে দে বলতে এখানে সেই বেলটার কথা বলা হচ্ছে, মানে অর্থাৎ একটা বেল যখন বাজলো, বাতাস যখন বয়ে যাচ্ছে, সেই শব্দটা বয়ে বয়ে নিয়ে গিয়ে সেই শব্দটার একটা কোয়াইটনেস তৈরি করছে। তারপরে আবার একটা বেলের ঘন্টা বাজলো, তখন আবার নতুনভাবে সেই আওয়াজটা তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ধ হচ্ছে, সৃষ্টি হচ্ছে। বেল যখন বাজছে, বাতাস তার মানে তার ক্ষমতার মাধ্যমে সেই মানে শব্দটাকে নিয়ে চলে যাচ্ছে, আবার নতুন করে বেল আওয়াজ করছে। মানে এই যে বেলের কম্পমান, মানে এই যে যাওয়া আর আসা, অর্থাৎ এই যে কন্টিনিউয়াস অ্যান্ড গ্র্যাজুয়াল এক্সটেনশন, মানে এই যে বাজছে আবার থামছে, আবার বাজছে আবার থামছে, ঠিক সেই সময় কোনো কেউ একজন ব্যক্তি সে বলে হয়তো উঠবে, হি হিয়ার্স ইট নট নাও, এই ঘন্টার আওয়াজটা সে হয়তো এখন শুনছে না, বাট ইউজ টু নোটিস সাচ থিংস, এরকম ঘন্টার আওয়াজটা
সে কোনো না কোনো সময়ে কারোর না কারোর মৃত্যুতে এসেছিল এই চার্চে, সেই ঘণ্টাটা সে হয়তো কোনো না কোনো সময় শুনেছে। অর্থাৎ কবি এখানে কীরকম দেখো দুঃখের মোচড়ে আবদ্ধ করে নিয়েছে নিজেকে, অর্থাৎ এখানে যে হোপলেসনেস অফ লাইফ তিনি এখানে তুলে ধরেছেন। ফলে এখানে দেখতে পাচ্ছ যে হি প্রফেসেস দ্যাট হোয়েন এভার ইট ইজ দ্য টাইম ফর হিম উইল বি দ্য প্রেজেন্ট, নট পাস্ট অর ফিউচার। অর্থাৎ যখন তার জীবনে মৃত্যু আসবে সেটা বর্তমানেই আসবে, না অতীতে বা ভবিষ্যতে তিনি যেতে চাইছেন না। অর্থাৎ তিনি এখানে কোথাও যেন একটা ফ্লোনেস বা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করেছেন, যেটা কি আফটার লাইফ। অর্থাৎ হয়তো তিনি মৃত্যুর মুখে শায়িত হওয়া সত্ত্বেও তিনি হয়তো দেখতে পেয়েছেন তার মৃত্যুর পরে কী ঘটতে চলেছে। ফলে দেখো এই আফটারওয়ার্ডস পোয়েমটার ভেতরে একটা অনবদ্য রূপ তৈরি হয়েছে। এবারে আসছি এই আফটারওয়ার্ডস, আমি কোয়াট্রেন কথাটা ব্যবহার করেছিলাম, 4 লাইন করে 5টা স্তবক। এই 4টে লাইনের ছন্দের ভেতরে ছন্দ আছে একটা, ভালো করে লক্ষ্য করে দেখবে প্রতিটা স্তবকের প্রতিটা স্ট্যাঞ্জার 4টে করে লাইনের শেষ ওয়ার্ডগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখবে স্টে, সে, উইংস, থিংস। ফলে দেখো একটা ছন্দ তৈরি হয়েছে। এই ছন্দটাকে অনেকে বলছে এই স্টে, সে বা উইংস বা থিংস, এর ভেতরে একটা ছন্দ আছে এবি। অর্থাৎ স্টেকে যদি আমরা এ ধরি, উইংসকে যদি আমরা বি ধরি, আবার দেখো স্টের সঙ্গে সের মিল আছে ওই জন্য আবার এ ধরবো, আবার উইংসের সঙ্গে থিংসের মিল আছে ওই জন্য আমরা বি ধরবো। সেই জন্য এই স্ট্যাঞ্জার যে রিদম বা ছন্দ, যেটা আমরা এই জন্য এর নাম দিয়েছি এবি। ফলে আশা করছি এই ব্যাপারটা বোঝা গেছে। এবারে অনেকে বলছো যে স্যার একটু কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করবে। নিশ্চয়ই করব, আমি তোমাদের জন্য সবসময় আছি, আমি ডিসকাস অতি অবশ্যই করব। কিন্তু তার আগে বলে রাখি, একবার সাবস্ক্রাইবটা করে নিও সবাই যারা করোনি, কারণ এর পরের যে ভিডিওগুলো আসছে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমি সব ডিসকাস করব। আর যদি বেল নোটিফিকেশানটা অন থাকে তোমাদের কাছে আপডেট চলে যাবে। ফলে আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানাই তোমাদের জন্য, তোমাদেরকে বাংলা করে বোঝানোর চেষ্টা করি, ফলে অতি অবশ্যই একটা লাইক অতি অবশ্যই করো যদি ভালো লাগে তো, আর যদি ভালো না লাগে লাইক করো না। তাহলে আশা করছি আজকে আফটারওয়ার্ডস পোয়েমটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন।